19 সাল থেকে আসলে আমার এটাতে আসা প্রথমে। তারপর 5,000 টাকা দিয়ে একটা গাছের ফল আমি বিক্রি করলাম। পরের বছর দেখা যাচ্ছে 8,000 বা 10,000, আস্তে আস্তে এরকম সংখ্যাটা বাড়তেই থাকলো। তখন আমি 35 বা 40টা গাছ লাগাইলাম বীজেরই। তারপরে 4 বছর পর ফল আসা শুরু হলো। প্রথম বছর বেচলাম আমি 40,000 দিয়ে, তারপরের বছর বেচলাম হচ্ছে 60,000 দিয়ে। এরকম যখন আমি দেখলাম যে প্রত্যেক বছরই আমি টাকাগুলা বেশি পাচ্ছি এই গাছ থেকেই, তখন মনে হলো যে এই গাছের সংখ্যা যদি আমি বাড়াই অনেক লাভবান হব। তখন আমি এই উপসহকারীদের পরামর্শে আমি হাইব্রিড জাত বা থাই জাত বাড়ি কদবেল 2 এগুলা গাছ রোপণ করলাম। ভাইয়া, আমি আশেপাশে যে গাছগুলো দেখছি কোনো গাছে কাঁটা নেই, এটা কেন বলেন তো? এটা হচ্ছে থাই জাত বাড়ি কদবেল 2, এই জাতে কাঁটা থাকে না। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ছাতারদিঘি গ্রামে, একটি কদবেল বাগানের মধ্যে আছি এবং এই গ্রামটি অবস্থিত রানীনগর উপজেলা, নওগাঁ জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে অনেক কদবেল গাছ রয়েছে এবং প্রত্যেকটি কদবেল গাছেই ফল রয়েছে। ছোট ছোট কদবেল গাছে ফল সাধারণত আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো যেহেতু হাইব্রিড জাত, যে কারণেই ফলন খুব কম সময়ে চলে আসে। আর কাটা না থাকার কারণে এই গাছগুলো থেকে খুব সহজেই ফল সংগ্রহ করা যায়। বিস্তারিত আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ারড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান এবং আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পাইলট ভাইয়া। পাইলট ভাই, এই যে আপনি পড়াশোনা শেষ করলেন, তো এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করলেন, তারপরে যে আপনি একদম পড়াশোনা শেষ করে চাকরি বাকরি খোঁজার পরে চাকরি কেন পেলেন না? মনে হলো না যে একটু চেষ্টা করি? হ্যাঁ, চেষ্টা করা হয়েছে অনেক, আসলে চেষ্টা করার পর কোনো জায়গা হলো না। এদিকে বয়সটাও শেষ হয়ে গেল, আচ্ছা, তখন এই কৃষিতে আসলে আসা। কৃষিতে আসা হলো। আপনার পূর্বপুরুষের কেউ কি কৃষির সাথে বা বাগানের সাথে সম্পৃক্ত ছিলেন? না, আমার দাদা ছিল কৃষির সঙ্গে জড়িত। আচ্ছা, তিনি কি কি চাষাবাদ করতেন? ধান? হ্যাঁ, ধান। আপনাদের এদিকে তো অনেক ধান হয়। হ্যাঁ, ধানটাই মেন। আচ্ছা, এই যে বাগানটা করছেন, এটা কি আপনি পুরো একাই দেখাশোনা করেন নাকি আপনার পরিবারের অন্য সদস্যরা আপনাকে সাহায্য করছেন? বিশেষ করে আমরা দু ভাই দেখাশোনা বেশি করি। আচ্ছা, দু ভাই বলতে কি আপনার ছোট ভাই? হ্যাঁ, ছোট ওনার ভাই। নাম কি? ওনার নাম মোহাম্মদ আতিকুজ্জামান সবুজ। আচ্ছা, তো কিভাবে একটা বাগানের পরিচর্যা করতে হবে সেটাও তো জানাশোনার বিষয় আছে। এসব ব্যাপারে কি আপনারা কোনো রকম ট্রেনিং নিয়েছেন? ওই ধরনের কোনো ট্রেনিং নেওয়া হয়নি, বিশেষ করে উপসহকারী যেগুলা অফিসার আছে তাদের পরামর্শে। মানে কৃষি অফিসার হ্যাঁ, যারা কৃষি রয়েছেন অফিসার তাদের যারা সাথে পরামর্শ করে আলোচনা করে আপনারা বিভিন্ন বিষয়গুলো জানাশোনার চেষ্টা করছেন। জি। রানীনগর উপজেলার উদ্যোক্তা আনিসুজ্জামান 2.5 বিঘা জমিতে প্রায় 250টি কদবেল গাছ নিয়ে চাষাবাদ শুরু করেন। আপনারা এখানে দেখবেন যে বীজের যে চারা এবং কলমের চারা, 2 ধরনের চারা রয়েছে। যেহেতু কদবেল চাষ একটি ভিন্নধর্মী উদ্যোগ, এই জন্য আনিসুজ্জামানকে আমরা সাধুবাদ জানাই এবং কৃষি বিভাগ থেকে তার জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ আমরা নিয়মিত দিয়ে আসছি। আমরা জানি যে কদবেল হচ্ছে খরা সহিষ্ণু একটি গাছ। এখানে আপনার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কদবেল হচ্ছে সহ্য করতে পারে না। সেক্ষেত্রে এটি একটি ভালো উদ্যোগ রানীনগর উপজেলার ক্ষেত্রে। আনিসুজ্জামান যে ব্যতিক্রমধর্মী যে উদ্যোগ গ্রহণ করেছে, এটি রানীনগর উপজেলার অন্যান্য কৃষক বা তরুণ উদ্যোক্তাদের জন্য এটি হচ্ছে যে সুফল বয়ে আনবে এবং তারা এই ভিন্নধর্মী উদ্যোগে আরো বেশি আন্দোলিত হবে। কৃষি বিভাগ হচ্ছে সবসময় আনিসুজ্জামানের পাশে আছে, ছিল এবং থাকবে এবং নতুন নতুন বাজার সৃষ্টি ক্ষেত্রেও কৃষি বিভাগ তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তো আমি আমার পাশে যে গাছগুলো দেখছি, প্রত্যেকটা গাছেই কোনোটাতে একদম মানে আমি বলবো না যে কোনোটাতে শুধুমাত্র ফল বড় বড়ই আছে, ছোট বড় একদম ফুলও দেখতে পাচ্ছি। এটার কারণটা কি? আসলে এগুলা হাইব্রিড জাত, তো হাইব্রিড জাতটা এমনই হয়, ছোট গাছে অনেক ফল। এটা কি 12 মাসে? না, 12 মাসে না, বছরে একবার। বছরে একবার হয়, কিন্তু এরকম একটু সময় কম বেশি হয়। পাইলট ভাইয়া, একটি কদবেল আকারে বা ওজনে কতটুকু হয়? 250 গ্রাম থেকে 300 গ্রামও হয়। আচ্ছা, তো এই যে গাছগুলো যে আপনি যতটুকু ফাঁকা দিয়ে দিয়ে লাগিয়েছেন, এখানে কতটুকু ডিস্টেন্স আছে একটা গাছ থেকে আরেকটা গাছে? 5 হাত। 5 হাত। এটা কি আপনারা অনুমান করে এই ফাঁকাটা দিয়েছেন নাকি সাধারণত এরকম ভাবে ফাঁকাটা দিতে হয়? অনুমান করে, আবার কৃষি অফিসের একটু পরামর্শ হয়ে এই জিনিসটা করা। এই গাছের
মানে ছোটতে ফল ধরে তো বেশি জায়গার দরকার হয় না। আচ্ছা, তো এগুলো কি সবই কলমের গাছ? হ্যাঁ, সব কলমের গাছ। কলমের গাছে তো সাধারণত আমরা জানি যে খুব বেশি বড় হয় না, না, ছোট কলমের থেকেই গাছ ফল হয়। ছোটই থাকে, আচ্ছা, ছোটতেই ফল তো হয়। আমরা তো মাঝখানে অনেক ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এর সাথে কি কোনো সাথী ফসল চাষ করা হয়েছিল? সাথে ফসল প্রথমের দিকে করছিলাম। কি করেছিলেন? পেঁপের গাছ ছিল, আচ্ছা, তারপরে? তারপরে এক ধারে পটলের গাছ ছিল। এগুলা থাকলে দেখা যাচ্ছে গাছের পোকার আক্রমণটা বেশি হয়। এই যে জমিগুলো যে আপনারা প্রস্তুত করলেন, তো প্রথম যখন চারাটা রোপণ করলেন তখন কি শুধুমাত্র আমি ফাঁকা একটা জমি একটু পরিষ্কার করলাম, গাছগুলো লাগিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার ছিল, নাকি আপনারা মাটিটাকে ঠিকঠাকভাবে প্রস্তুত করে নিয়েছেন? প্রথমে গাছটা এমনিতেই লাগানো, তারপর কিছুদিন পরে গাছটা যখন লেগে উঠলো, তারপরে গোড়ার চারিদিক দিয়ে কম্পোস্ট সার দেওয়া হয়। আচ্ছা, কতটুকু দূরে আপনারা কম্পোস্ট সারটা প্রয়োগ করেছেন? 2 থেকে 2.5 হাত সর্বোচ্চ। শুধুমাত্র কি কম্পোস্ট সারই দিয়েছেন, নাকি অন্যরকম যে জৈব সারগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে? কম্পোস্ট সারের সঙ্গে রাসায়নিক সারও মিশ্রণ করে আমরা রেখে দিতাম 15 দিন বা 1 মাস। জৈব সারের সঙ্গে রাসায়নিক সারও আমরা দিয়েছি, বছরে একবার আমরা দেই। মাত্র একবার সার দিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, এগুলাতে আর দিব না, এগুলাতে হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আর কি কি খরচ আছে? এই যে ভেতরের জায়গাগুলো তো নিয়মিত সম্ভবত আপনাদেরকে পরিষ্কার করতে হ্যাঁ, হয়। পরিষ্কার করতে তো হয়। বছরে কবার পরিষ্কার করতে হয় বা নিড়ানি দিতে হয়? 8 থেকে 10 বার। আচ্ছা, লেবার যেহেতু নিচ্ছেন, তো আপনার এই বাগানে তো অন্যদের কর্মসংস্থানেরও সুযোগ হচ্ছে, তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, বা আপনার আশেপাশে যারা আছেন তারা কি বলেন এটাকে নিয়ে? ভালোই বলতেছে। আচ্ছা, প্রশংসা পাচ্ছেন? হ্যাঁ, প্রশংসা পাচ্ছি। এই বাগান থেকে কি এখন আপনি ফল বিক্রি করেছেন? না, এইবারই প্রথম এটা। এই জমিটা টোটাল কতটুকু আছে? এটা 12 কাঠা। তো সাধারণত এই ফলগুলো আপনারা কোন সময় আর কতদিন পরে বাজারজাত করতে পারবেন? 2 থেকে 3 মাস পর আমরা বিক্রি 2 দেব। থেকে 3 মাস পর বিক্রির যোগ্য হয়ে যাবে। জি। তো কেমন কি আশা করছেন যে এবছর আপনি কেমন প্রফিট করতে পারবেন? এবার 1 থেকে 1.5 লাখ টাকা। তো এ পর্যন্ত আপনার কত খরচ হয়েছে বাগানের পেছনে? এ পর্যন্ত এবছর আমার খরচ হয়েছে 40,000-এর মতো। 40,000-এর মতো। জি। আর যদি আমরা একদম চারা কেনা থেকে শুরু করে হিসাব করি তাহলে আনুমানিক কত হতে পারে? 80,000। 80,000-এর মতো। তো আপনি 80,000, আমি যদি ধরি 80,000 ইনভেস্ট করেছেন, তো 80,000 ইনভেস্ট করে আপনি হচ্ছে 1.5 লক্ষ টাকার মতো আনুমানিক সেল করতে পারছেন। তো আপনার তো ওই খরচটা উঠে আরো বেশি লাভ হচ্ছে। জি। এবং পরবর্তী বছর প্রত্যেক বছরই তো আপনি এখান থেকে লাভ হ্যাঁ, পাচ্ছেন। এখান থেকে লাভ পাবো। আচ্ছা, আমরা একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু ফল দেখাতে চাই, যেহেতু আমাদের কাছে এখানে একটা গাছ রয়েছে। দর্শক, আপনাদেরকে আসুন ভাইয়া, আমরা একটু দেখাই। আমাদের দর্শক শ্রোতারা যারা আপনারা আমাদের সঙ্গে আছেন, একটু দেখাই। দেখুন, এই একটি গাছে একদম ছোট, দেখুন একেবারে ছোট সাইজের কদবেল যেমন রয়েছে ভাইয়া, একদম ছোট সাইজের কদবেল থেকে শুরু করে বড় সবই কিন্তু রয়েছে। এবং এই একটি ডালেই, দর্শক দেখুন, এই একটি ডালের ভেতরেই এখানে ছোট্ট একটি কদবেল দেখতে পাচ্ছি। এই কদবেলটাও ছোট, আবার এখানে দেখুন বড় আরেকটি কদবেল রয়েছে যেটা বড়, এবং গাছের উপরিভাগে বেশ মনে হচ্ছে যে একটা দুটো ফুলও রয়েছে। আবার ওই পাশে যদি আমরা একটু যাই, এই ডালটাতে আবার অনেক বড় বড় কদবেল রয়েছে। আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো। দেখুন ভাইয়া, এই যে হাইব্রিড জাতের যে কদবেলগুলো, এগুলো তো খেতে কি আমাদের দেশি জাতের মতোই নাকি আরো বেটার? দেশি জাতের মতোই। দেশি জাতের মতোই, মানে টক স্বাদযুক্ত, টক মিষ্টি স্বাদযুক্ত। বীজ হয় দেশির মতো? হ্যাঁ, বীজ আছে ভিতরে। আচ্ছা, এই যে গাছটা আমরা এখন দেখাচ্ছি এই মুহূর্তে, এই গাছটাতে আনুমানিক কতগুলো ফল আছে এখন? বড় সাইজেরই? বড় সাইজের 150। 150? আরো এই ছোটগুলো যখন হবে, দর্শক আপনারা একটা কথা চিন্তা করুন যে এখনই এটাতে 150-র মতো ফল রয়েছে, এবং এই যে ছোট ছোট যেই একদমই ছোট সাইজের ফলগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি, এই ফলগুলো যখন বড় হবে ভাইয়া, তখন তো 200 ছাড়িয়ে যাবে। হ্যাঁ, 200 ছাড়িয়ে যাবে। ভাইয়া, এই বাগানের গাছগুলো তো দেখলাম, আপনি বলছিলেন যে আপনার আপন ভাই যিনি আছেন তিনিও আপনার সাথে বাগানের কাজগুলো করেন, তো আমরা একটু তার সাথে কথা বলবো। চলুন। হ্যাঁ, ঠিক আছে। আসুন। আমার এই বেলের বাগানে আসার চিন্তা ভাবনা আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। এই সময় আমাদের একটা বাগান ছিল, যে বাগানে আম বাগান ছিল, ওখান থেকে আমরা 5,000 টাকাও আয় হয় না। এই বাগানটা যখন আমরা কেটে ফেলার পরে তখন চিন্তা করি এমন কোনো গাছ লাগাতে হবে যে গাছটা থেকে প্রত্যেক বছর আমি মোটামুটি ভালো একটা বেনিফিট পাবো।
তখন আমার এক আত্মীয় আমাকে পরামর্শ দিল, তুমি বেল বাগান করতে পারো, এখানে চাহিদা আছে। তো প্রথম দিকে আমি 20 টাকা রোপণ করি, এখানে খুব ভালো আমি রেজাল্ট পাই। পাওয়ার পরে আমি দেখি আম কেনার জন্য বাহির থেকে পাইকারেরা আমার কাছে আসেই না, বা খবর দিলেও আর আসে না, কিন্তু বেল কেনার জন্য মনে করেন বাড়িতে তারা একরকম লাইন দেয়। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে বাগান করলে বেল বাগান করাই ভালো। আমি প্রথম বছর 20,000 বা 25,000 টাকা করে পাইতে লাগলাম। গত বছর আমি মোটামুটি 25 থেকে 30টা গাছ বিক্রি করছি প্রায় 90,000 টাকা দিয়ে। এর কারণে আমরা আরও এই ব্যাপারে উদ্বুদ্ধ হওয়ার পরে আমার কিছু পতির জমি ছিল যেগুলাতে আমাদের কোনো আয় হয় না। তখন চিন্তা আমি করলাম তাহলে এই পতির জমিগুলোকে আমি যদি বেল বাগান করি তাহলে আমার এই মানে পড়ে থাকা জায়গা থেকে কামাইয়ের একটা সোর্স বা এই জায়গার আমি অর্থটা পাবো। তখন আমি একটা খোঁজ পাইলাম, এটা রাঙ্গামাটির রাইখালি কৃষি গবেষণা ইনস্টিটিউট এর একটা জাত আবিষ্কার করছে যার নাম হচ্ছে বাড়ি কদবেল 2। এটা আমাদের এই মৌসুমি ফলের চেয়ে কমের পক্ষে 2 মাস লেটে নামবে। ওই সময় আমাদের দেশীয় ফল যদি থাকে 3,000 টাকা, ওটা হয় 6 থেকে 7,000 টাকা। জাতটা আমি সংগ্রহ করে রোপণ করি। ওনারা আমাকে বলছিল প্রথম বছর আপনি ফল নেবেন না, দ্বিতীয় বছর থেকে ফল নেবেন। এই ক্ষেত্রে আমি দ্বিতীয় বছরে আমার এই যে 24 মাস বয়স মোটামুটি ফল আসছে। আমি উদ্বুদ্ধ হয়ে প্রথমে 100টা গাছ রোপণ করি, পরবর্তীতে আমি আরও 50টা গাছ পরীক্ষামূলক রোপণ করছি। যদি এগুলা থেকে আরও আমি লাভবান হই তাহলে আমার বাগানটা আরও প্রশস্ত করার ইচ্ছা আছে। আমি আর একটা জমি লাভ হওয়ার কারণে আমি আর একটা জমিতে মাটি উঠাইছি প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে। এখানে আমি বেল বাগান করবো ইনশাল্লাহ। আর এই বেল বাগান করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি মনে করি সকল ফলের চেয়ে এটা লাভজনক। সবুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনার বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল এবং তখন তিনি বললেন যে আপনারা 2 ভাই মিলে এই বাগানের দেখাশোনা করছেন বা 2 ভাই মিলে আসলে একসাথে কাজ করেন। যেটা আপনার কাছে আমি আসলে জানতে চাইবো যে এই যে ফলনগুলো হচ্ছে বা গাছে কি কি ধরনের রোগ হয়? বেল বাগানে বা বেলের গাছে তেমন কোনো রোগ নাই, সামান্য একটু অ্যানথ্রাক, যার জন্য আমরা প্রোপিকোনাজল গ্রুপের টিল্ট ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, এছাড়া ফল ছিদ্রকারী পোকা আক্রমণ হয়, যেখানে আমরা প্রয়োগ করতে পারি ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন গ্রুপের সামান্য এইটুকু ওষুধ প্রয়োগ করলে আমার মনে হয় আর কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, এই যে কোন ওষুধ কতটুকু প্রয়োগ করতে হবে এগুলো আপনি কিভাবে জেনেছেন? এটা মোটামুটি আমি কৃষিতে ডিপ্লোমা করছি, এই কারণে এই ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে। আচ্ছা এছাড়া ঔষধের গায়ে লেবেলেও লেখা থাকে কি পরিমাণ দিতে হবে। আচ্ছা, এই যে ডিপ্লোমাটা করলেন সেটা কি বাগানে আরো যাতে ভালো করা যায় সেটার জন্য, নাকি আগে থেকে কৃষির প্রতি একটা ভালোবাসা ছিল আপনার? আমার দাদাও কৃষিজীবী লোক ছিল, আমার বাবাও কৃষিজীবী লোক ছিল, বা কৃষির প্রতি আমার একটা আগ্রহ, সবুজ শ্যামল সবকিছু এগুলো ভালো লাগে, এই কারণে কৃষির প্রতি আমি একটু আকৃষ্টই ছিলাম। আচ্ছা, এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনাদের? বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আসলে ছোট পর্যায়ে শুরু করছি। এখানে কি পরিমাণ লাভবান হতে পারি এটা আসলে আমরা পরীক্ষা করে দেখতেছি। আচ্ছা, কিন্তু প্রথম দিকে আমার মনে হচ্ছে এখান থেকে আমরা লাভবান হব। এই লাভবান যদি আমরা হতে পারি তো আমাদের আরও অনেক পতিত জমি আছে বা আবাদি জমিও আছে যেগুলোতে আবাদ কম হয়, এগুলো জমিকে বাগানে রূপান্তরিত করার ইচ্ছা আমাদের আছে। আচ্ছা ভাইয়া, গাছগুলোর সাথে আপনারা কিছু দেখলাম বাঁশ দিয়ে দিয়েছেন বা কিছু অন্য সাপোর্ট দিয়েছেন, এটা কি কেন? মানে গাছগুলোকে নুয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? গাছ যখন ছোট থাকে এই সময় গাছটার গায়ে শক্তি কম থাকে, একটু বাতাস হলে নুয়ে পড়ে যায় বা পড়ে যেতে পারে বা যাই পড়ে। জি, এই কারণে একটু বাঁশের খুঁটি দিলে গাছটা সোজা হয়, এতে দেখতে সুন্দর হয়। এই গাছগুলোতে তো এখন অনেক ফল রয়েছে, সবগুলো ফল যখন পরিপক্ক হবে বা বড় হবে তখন তো বোধহয় ভারে নিচু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ভারে একটু নিচু হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এগুলোর কি ডাল সহজে ভেঙে যায় অন্য গাছের মতো? না, ঝড়েও এমনকি ঝড়ে এই ফলটা ফালাইতে পারে না, আম লিচু এগুলো শক্ত পড়ে অনেক। যায়, এটা অনেক শক্ত, ঝড়ে পড়ে যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, এই জিনিসটা একটা সুবিধা এই চাষে। এটা আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ভবিষ্যতে আপনি বাগান আরো যদি বর্ধিত করেন সেখানেও কদবেলই থাকবে ইনশাল্লাহ। আর আপনাদের এই এলাকা থেকে তো কদবেল বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই পৌঁছে যায়, হ্যাঁ, এখান থেকে বিশেষ করে ঢাকা যায়। অনেকেই তো আছে বাগান দেখতে আসে, তো আপনার এখানেও কি ওরকম আসে পর্যটক, মানে পর্যটক কি বলবো আমরা, আসলে বাগান হ্যাঁ, দেখতে কি এখানেও কেউ আসে? অনেকে স্থানীয়রা আসে এবং অনেকে ভিজিটাররা পরামর্শ, আসে? হ্যাঁ অনেকে পরামর্শ চায়। আমার সাধ্য অনুযায়ী তাদের আমি পরামর্শ দিই বা দেওয়ার চেষ্টা করি, যে তারা আমার পাশাপাশি তারাও যদি বাগান করে লাভবান বা স্বাবলম্বী হয়
এতে দেশের উন্নয়ন হবে বা এরকম- বেকারত্ব এরকম বুঝবে। কেউ কি আছেন যে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে কদবেলের বাগান করেছেন? আমার কাছ থেকে পরামর্শ নিয়ে, যেহেতু আমিও পরীক্ষামূলক, হুম হুম। এই কারণে আমি ব্যাপক হারে কাউকে পরামর্শ দেই নাই যে আপনারা এই মুহূর্তে 10 বিঘা বা 2 বিঘা 3 বিঘা করেন। হুম হুম। অনেকে 10-20টা বা 25টা এরকম বাগান অনেকে করছে। আচ্ছা, আমি যেহেতু নিজেই ব্যাপক মানে এখনো করে উঠতে পারিনি বা করিনি, এই কারণে আমি ব্যাপক পরামর্শ কাউকে ওইভাবে দেইনি যে আপনি বেশি করে বাগান করেন। সবার জন্য কি উন্মুক্ত? সবার জন্য উন্মুক্ত, পরিদর্শকেরা আসলে বা কেউ বেড়াতে আসলে আমি মানে উন্মুক্তই করে দিই, আপনার ইচ্ছা মতো দেখেন। সবুজ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং দীপ্ত কৃষিকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল হাসান। চলুন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আমরা তো একটি বাগানে দাঁড়িয়ে আছি এবং অনেক কদবেল গাছ দেখতে পাচ্ছি। একটু আমার প্রশ্ন ছিল যে রানীনগর উপজেলায় কৃষির বিস্তারটা কেমনভাবে বিস্তারিত হচ্ছে? নওগাঁ জেলাটি হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। তো রানীনগর উপজেলাটিও ব্যতিক্রম নয়। এখানে কৃষি বিশেষ করে ধান, আলু, সরিষা, কিছু ভুট্টা, এই ফসলগুলো হয়ে থাকে মূলত। এবং এখানে একটু নিচু জমি হওয়ার কারণে বেশিরভাগ জমি এক ফসলি। তো জি। এই সব কিছু মিলেই আর কি রানীনগরের কৃষি। আশেপাশে অনেক পতিত জমি দেখতে পেলাম, যে জমিগুলোতে কোনো কিছু চাষাবাদ হচ্ছে না। তো পতিত জমিগুলোতে কোনো রকম চাষাবাদ করা বা বাগান করার পরামর্শ সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা? এই বিষয়টি নিয়ে আমরা তৎপর আছি। যেমনটি আমরা এর আগে কাজ করেছি এরকম যে রানীনগরের মূল কৃষিটা মূলত রক্তদহ বিলকে কেন্দ্র করে, এবং রক্তদহ বিল সহ এই নিচু এলাকাটিতে আসলে দীর্ঘদিন ধরে খননের অভাবে এই জমিগুলো এক ফসলি হিসেবে রয়ে গেছে। তো আমরা একটা বড় প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা চলছে, এটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে। এটির মাধ্যমে রক্তদহ বিল খনন হবে এবং এর যে 22টি ইনলেট খাল আছে, 22টি ইনলেট খাল এবং একটি আউটলেট খাল, এগুলো ব্যাপকভাবে খনন করে এই এক ফসলি জমিগুলোকে 3 ফসলিতে পরিণত করার একটা পরিকল্পনা চলছে। উপজেলা কৃষি অফিস এবং আপনারা যৌথভাবে কি কৃষকদের কোনো রকম পরামর্শ দিচ্ছেন কিনা? যেহেতু আমরা দেখছি যে কদবেল এবং আরো কিছু রেয়ার ফলের চাষাবাদ এখানে হচ্ছে। রানীনগর উপজেলায় বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা মূলধারার আবাদ থেকে বের হয়ে ব্যতিক্রমধর্মী কিছু করার চেষ্টা করছে। যেমন আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, এই কদবেল বাগানটি তার প্রকৃষ্ট উদাহরণ। এর পাশাপাশি এখানে ড্রাগনের চাষ হচ্ছে, মালটার চাষ হচ্ছে, এছাড়া কিছু আমও এখানে উৎপাদন শুরু হয়েছে। তো আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ উপজেলা কৃষি অফিস থেকে, এছাড়া কৃষি লোনের জন্য আমরা কাজ করি। কৃষি ঋণ একটি কমিটি আছে উপজেলায়, তারা কাজ করে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে কৃষি ঋণের ব্যবস্থা আমরা করে দিই। এছাড়া সরকার যে প্রণোদনাগুলো দেয়, সেই প্রণোদনাগুলো তালিকা করা, বিতরণ করা এবং সেগুলো সঠিক কাজে লাগছে কিনা সেই বিষয়গুলো তদারকি করা হয়। আর এর পাশাপাশি পরামর্শ কৃষি অফিসের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তারা সার্বক্ষণিকভাবেই এই মাঠগুলো ভিজিট করে এবং পরামর্শ দিয়ে থাকে। এবং এছাড়াও কৃষকরা কৃষি অফিস বা উপজেলাতে সবসময়ই যেতে পারে যে কোনো পরামর্শের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই এরকম পতিত জমি থাকে বা অনাবাদি জমি থাকে, যে জমিগুলোতে আমরা কোনো রকম কাজ করি না বা সেই জমিগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহারও করতে পারছি না। আপনারা চাইলেই কিন্তু সেই পতিত জমিগুলোতে এই ধরনের কদবেলের চাষাবাদ করতে পারেন বা এরকম কদবেলের বাগান তৈরি করা যেতে পারে। তাতে করে খুব অল্প টাকা বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তেমনই একটি পতিত জমিতে বাগান আজকে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা তো দেখলেন কত ফলন হয়েছে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।